ভোটে গরম বাংলা, একটার পর একটা দলত্যাগের ঘটনা সামনে আসছে, পদত্যাগের ঘটনা সামনে আসছে। দলত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন জিতেন তিওয়ারি। আসুন দেখি কি বলেছেন তিনি। আমার বিধায়ক কার্যালয় ছিল, একটা অফিস তৈরি করেছিলাম, সেখানে বিধায়কের কাজ হতো। বিভিন্ন লোক বিভিন্ন সার্টিফিকেট নিতেন, ইনকাম সার্টিফিকেট, এই সার্টিফিকেট। আমি গিয়ে 1 ঘন্টা ওখানে বসতাম, বিভিন্ন মানুষের কথা শুনতাম, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতাম। সে অফিসটাতে ভাঙচুর চালানো হলো একটা। তো এটা আমি বিশ্বাস করি যে ক্যালকাটার নির্দেশে করা হয়েছে। আমার অফিস ভাঙচুর হয়, এনটিসিএলদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তার মানে এটা পরিষ্কার করে দেওয়া হলো যে তুমি যদি কথা বলেছো তো এরপর তোমার প্রাণহানির চেষ্টা হতে পারে। এতে এখন অফিস ভাঙচুর হলো, যে কোনো সময় এবার যারা আমাদের সঙ্গে, আমার সঙ্গে যে ছেলেরা কাজ করে তাদের উপর হামলা হতে পারে, আমার প্রাণহানির চেষ্টা হতে পারে, এসব হবে এবার। তৃণমূল পদ ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, দল ছেড়ে দিচ্ছেন? দল তো ছেড়ে দিলাম, এই তো বলছি, এই মুহূর্তে জল ছাড়লাম। বিধায়ক পদও ছাড়ছেন কি? বিধায়ক পদ মানুষ আমাকে নির্বাচিত করেছে, মানুষের কাছে সঙ্গে কথা বলবো, মানুষ যেটা চাইবে সেটা করবো। দল ছেড়ে দিলেন জিতেন তিওয়ারি। কি বলছেন ববি হাকিম, তিনি কাকে ইঙ্গিত করলেন জিতেন? আসুন শুনি ববি হাকিমের বক্তব্য। দেখুন, এইসব তো গান গাইছে, এইসব ছিল বেকারের গান গাওয়া, স্মার্ট সিটি স্মার্ট সিটি। আসল হচ্ছে জুজুর ভয়। বাবুল সুপ্রিয়ার বক্তব্য শুনুন। তৃণমূল নেতা, বিশেষ করে জিতেন্দ্র তিওয়ারির আসানসোল পৌরসভার প্রশাসকের পদ ছেড়ে দেওয়া, আসানসোলের মানুষকে কোথাও যেন একটা, আমি কানাঘুষো যেটা শুনছি, একটা এরকম একটা খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বাবুল সুপ্রিয়র সঙ্গে বোধহয় কোনো আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতা জিতেন্দ্র তিওয়ারি বা আরও যাদের কথা শোনা যাচ্ছে তাদের সঙ্গে কোনো আন্ডার টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি প্রথমেই স্পষ্ট করে দিতে চাই যে আমাদের কেন্দ্রীয় নেতারা কী সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই সর্বোচ্চ, সেটা আমার কোনো বলার অধিকার নেই। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনারা জিজ্ঞেস করেন, প্রথমত টেবিলের তলায় কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং করার মানসিকতা আমার নেই। আসানসোলের মানুষের কাছে আমি দায়বদ্ধ। আমি বিজেপি নেতা দীপ্তিমানের কাছে যাব এই প্রসঙ্গে। দীপ্তিমান, এটা একটা বড় প্রশ্ন। আর 4-5 মাস যখন হাতে সময় রয়েছে, তখন এই নব্য এবং পুরনোদের মধ্যে যে সম্পৃক্ত সম্পর্ক, সেটা গড়ে তোলা কতটা চ্যালেঞ্জের? আপনি শুনলেন বাবুল সুপ্রিয়র বক্তব্য। প্রথম কথা, আমি এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিতে চাই। তৃণমূল কংগ্রেস একটা এজেন্ডার ভিত্তিতে তৈরি দল এবং বিজেপি একটি মতাদর্শের ভিত্তিতে দল। বিজেপির মতাদর্শটা আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে, আজকে এটা দেশের ক্ষেত্রে পরিষ্কার। বিজেপি ক্ষমতাতে এসছে ভারতবর্ষে পুরোনো দিন থেকে, স্বাধীনতার পর থেকে যে জাতীয় কিছু আইন আছে, ধরুন 370 ধারার মতো একটি ঘটনা, এইরকম যেসব জিনিসগুলো আছে, নাগরিকত্বের প্রশ্ন আছে, কৃষি বিল আছে, এরকম বহু ঘটনা আছে যেগুলো একটি কায়েমি স্বার্থ তারা এটাকে বজায় রেখেছিল এবং সেটার মধ্য দিয়ে তাদের রাজনীতির দোকানটা চলছে। না, আপনি যদি বাংলার রাজনীতির কথা বলেন দীপ্তিমান, আমরা বাংলার রাজনীতিতে যদি ভাবি 4-5 মাস ভোটের বাকি, কাজটা কতটা সোজা? একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আমরা যারা সাধারণ কিছু মানুষ, আমরা যারা কিছু মানুষ রাজনীতি করি, সেটা একটা প্রশ্ন। সাধারণ মানুষ কিন্তু রাজনীতি করেন না, সাধারণ মানুষ মতাদর্শের জায়গাটা দেখেন। যেদিন তারা সিপিএম কে সেই সময় আমি সাধারণ মানুষের কথা বলছি না, ভোটাররা তাদের বিবেচনা সময় মতো করে নেবেন। আমার প্রশ্ন, দলের অন্দরে এই সম্পৃক্ত মানসিকতা এটা তৈরি করা এই 4-5 মাসে কতটা সোজা? আমি উত্তর নেব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং। আগেই আপনাদের বলেছিলাম, দল ছাড়লেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি, রাজ্যের বস্ত্রমন্ত্রীও ছিলেন, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক। তিনি আবার দল ছেড়ে দিলেন, তিনি বিধায়ক পদ ছেড়ে দিলেন। এটাই দল ছাড়লেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মৃত্যুঞ্জয়, আরো জানাবেন। মৃত্যুঞ্জয়, কি খবর? একেবারেই দেখো, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বর্তমানের জেলার সহসভাপতি তৃণমূলের, তিনি আজকে সন্ধ্যাবেলায় দলের যিনি সভাপতি রয়েছেন তার উদ্দেশ্যে একটি খাম পাঠান এবং তাতে যে চিঠি, তাতে পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি দল ছাড়লেন। এবং একই সাথে তিনি যেটা ক্ষোভ প্রকাশ করেছেন যে দীর্ঘদিন ধরে তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি এবং দলের মধ্যে তাকে বসিয়ে রাখা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে দীর্ঘ 1.5 বছর ধরে দলের সাথে কোনো তার যোগাযোগ নেই এবং দল তার সাথে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ রাখেনি এবং দল তাকে কোনো কাজের সাথে তাকে যুক্ত রাখেনি। এই মূলত তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং একই সাথে তিনি যেটা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী যেদিকে যাবে সেদিকেই আমি যাব এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।
একেবারেই যে তিনি যেভাবে ইঙ্গিত দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী যেদিকেই যাবে সেদিকেই আমি যাব, এবং তিনি যেভাবে তাকে কাজ করতে বলবেন সেভাবেই তিনি কাজ করবেন। তবে এই মুহূর্তে এই নিয়ে কিন্তু বিষ্ণুপুর যে জেলার যে বিজেপি রয়েছে সেই বিজেপির অন্দরমহলেই কিন্তু একটা গতিদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি দল ছেড়েছেন ঠিক কথাই, কিন্তু বিজেপিতে তিনি যে যাতে যোগদান যাতে কোনো রকম ভাবে না করতে পারে সেই নিয়ে কিন্তু বিজেপির যে অন্তরে তার মধ্যে একটা দ্বন্দ্ব ইতিমধ্যেই বুঝতে পেরেছি। মৃত্যুঞ্জয়, তোমাকে ধন্যবাদ। আপাতত আমি ঠিক এখান থেকে দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, একটার পর একটা নাম বাড়ছে, তালিকাটা ক্রমে দীর্ঘ হচ্ছে। আমি তিনটে কথা আগে রিপ্লাই একটু দেওয়ার আছে, তার আগে আপনার এই প্রশ্নের উত্তর দিই। আপনি বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দল ছাড়লেন, উনি বলছেন নাকি 1.5 বছর ধরে কাজ করতে পারছেন না। আমি বলি পুজোর ঠিক আগে আমি বিষ্ণুপুরে প্রোগ্রাম করতে গেছিলাম, আমার সাথে স্টেজে উনি বসেছিলেন। উনি যদি দলের সাথে যোগাযোগ না থাকে উনি কি করে আমার পাশে আমার স্টেজে বসেছিলেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, প্রথম কথা মঞ্চে বসে থাকা আর দলের কাজে সক্রিয় ভূমিকা নেওয়া একই। দেবাংশু অ্যাক্টিভলি উনি বলছেন 1.5 বছর যোগাযোগ নেই পার্টির সাথে, এই কথাটা উনি বললেন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বললেন যে একের পর এক ছাড়ছে। প্রথম কথা আপনি বললেন এক্স এমএলএ। আমার কথা হচ্ছে 2016 সালে মানে কেন এক্স হয়ে যেতে হলো, প্রথম কথা। দ্বিতীয় কথা এবং তৃতীয় কথার জায়গাটা আমি আপনার কাছে আসি, যেটা আমার আগের একজন বক্তব্য, ওই যিনি বিজেপির যিনি বলছিলেন তৃণমূল কংগ্রেস একটা এজেন্ডার ভিত্তিতে তৈরি হওয়া দল আর বিজেপি আদর্শগত ভিত্তিতে। তৃণমূল কংগ্রেসের এজেন্ডাটা এটাই ছিল যে বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যাব, সেই কারণে কি ইউনেস্কোর পুরস্কার, ইউনাইটেড নেশনস 5 মাস পরে 21 ভোট, এই মুহূর্তে সব রাজনৈতিক দলের এজেন্ডা, সব রাজনৈতিক দলের এজেন্ডা। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা খুব সোজা, জানেন তো? এই যে এত ছাড়ার আলোচনা, আপনি যে আমার বেশি প্রশ্নটা করলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি হবে? দেখুন আমি বলতে পারিনি দাদা, অনেকক্ষণ একটু বলে নি। একদিকে একটা 65 বছরের মহিলা, তার উল্টো দিকে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের ক্যাবিনেট, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, সিবিআই, ইডি এবং বড় বড় বেঈমানেরা, বড় বড় গাদ্দারেরা, তার উপরে দাঁড়িয়ে বহিরাগত গুন্ডারা। একটা 65 বছরের মহিলা উল্টো দিকে দাঁড়িয়ে লড়াই করছেন। 2021-এও লড়েছিলেন, তিনি বলেছিলেন 294টা কেন্দ্রে আমি ক্যান্ডিডেট, আবারও তিনি লড়ছেন, তিনি মানুষকে পরিষেবা দিয়েছেন। দেবাংশু, ব্যবহার করা বিশেষণের সঙ্গে আমি একমত নই ঠিকই, কিন্তু এটা তো ঠিক যে উল্টো দিকের পাওয়ারটা এই ভাঙনটাকে আরো বাড়ানোর চেষ্টা করবে দেবাংশু, আটকানোর পদ্ধতিতে। না, আমার কথা হচ্ছে, আমি তো আবারও আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস 211টা বিধায়ক নিয়ে ক্ষমতায় এসেছিল, তারপরে আলো লোক জয়েন করে ওটা 220-30-এর দিকে গেছিল। এখনো আমাদের সাথে 210-এর কাছাকাছি বিধায়কের সমর্থন রয়েছে। আপনি 210টা যেটা, আমি যদি 200টাও ধরি তাহলে 5% হয় না। আর তৃণমূল কংগ্রেসের হাজারের উপরে কাউন্সিলর, 35টার উপরে সাংসদ। আমি তো বলছি যারা ছাড়ছেন তারা এক্স হয়ে রয়েছে। কংগ্রেস দলটাকে ভাঙিয়ে তৃণমূল তৈরি হয়েছিল। উনি যেটা বলেন সিপিএম থেকে কটা এসছে, আপনি বলুন কংগ্রেস ছাড়া কটা লোক আছে? সুতরাং দল ভাঙিয়ে স্বাভাবিকভাবেই তো কংগ্রেস তো সমমনোভাবাপন্ন দল। সিপিএম এর সাথে লড়াইতে কংগ্রেসে কম্প্রোমাইজ করা হচ্ছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করেছে। মতাদর্শ ভিত্তিতে লড়াই করছি, জেনে রাখুন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল তৈরি হয়েছে, দল ভেঙে দল। আচ্ছা, মতাদর্শের ভিত্তিতে তো আপনাদের প্রতিনিধিরা একটা কথা বলেন যে নন্দীগ্রামে নাকি মাওবাদী আর তৃণমূল জোট ছিল, সিপিএম এর সাথে শূন্য দিয়ে বলেন তো আজকে কি আপনারা এই কথাটাই স্টিক করছেন? শুভেন্দু বাবুর কনসেন্ট নিয়ে এই কথাটাই স্টিক করছেন? আমার সোজা উত্তর দিন তো, বুঝে যাবো আপনাদের কত বড় মতাদর্শগত ক্ষমতা। উত্তর দিন। দল ভাঙিয়েছেন। না, আমি সোজা প্রশ্ন করছি তো, আপনারা অভিযোগ করতেন যে নন্দীগ্রামে তৃণমূল মাওবাদী জোট ছিল, সিপিএম এর সুরে সুর মিলিয়ে। আজকের দিনে দাঁড়িয়েও কি এই অভিযোগ আপনারা ঠিক করছেন শুভেন্দু বাবু ফোকল যোগ দেওয়ার আগে? এই জায়গাটাতে নয়, আপনারা দল ভাঙিয়েও দলটা তৈরি করেছেন, কিন্তু আমি বলছি যেটা তৃণমূল কংগ্রেস একটা এজেন্ডা। না, দল তো আপনারা ভাঙাচ্ছেন, এটা কি দল ভাঙা নয়? আরে আমি তো সেটাই বলছি, একটার পর একটা নাম এক শিবির থেকে ছেড়ে আপনাদের শিবিরে জয়েন করছে। আরে দাদা, আমরা যাদের বিরুদ্ধে লড়েছিলাম তাদেরকে ভাঙিয়ে লড়িনি। আমরা সুজন চক্রবর্তীকে ভাঙিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াই করিনি, আমরা আমাদের কর্মীদের নিয়ে লড়াই করেছি। আর আপনাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে তারই প্রাক্তন সৈনিকদের লাগছে, এটাই হচ্ছে সমস্যা। মানে তৃণমূলের স্ট্যাম্প ছাড়া বাংলার রাজনীতিতে বিজেপির কোনো জায়গাই নেই। কোনোদিন তৃণমূল কংগ্রেস তৈরি হতো না, প্রতিটি নেতা কংগ্রেস ভাঙিয়ে এনেছেন। তার মানে আপনারা বলতে চাইছেন যে তৃণমূলের আদর্শের সাথে আপনারা মিল খুঁজে পান, আপনাদের এটা বলতে চাইছেন? আমাদের সাথে তো কংগ্রেসের আদর্শের অনেক বেশি মিল আছে, তাই কংগ্রেস থেকে এসেছে আমাদের দলে, কোনো অসুবিধা নেই। দাদা, এরকম রাজনৈতিক যদি ইম্যাচিওর কথাবার্তা বলেন, বলুন তো কিভাবে হবে? দর্শক দেখছে বাংলা, কি সব বলছেন আপনি? কংগ্রেস থেকে তৃণমূলে আসা, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, কি বলছেন আপনি? আর কিছু বলার নেই দাদা, আমি জানি না। আপনাকে দিলীপ ঘোষ ট্রেনিং দিচ্ছে, সরি টু সে। এজেন্ডাটা শুনুন, বিষয়টা শুনুন আগে। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কংগ্রেসের যারা উপেক্ষিত কর্মী তারা যেন যোগ্যতা, মানে যোগ্য জায়গা পায় সেটার জন্য। আরে দাদা, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য
বেসিক জায়গাটা ভুলে যাচ্ছেন। আর আমরা এখন লড়াই করছি বিজেপির সাথে। যদি কেউ বিজেপির সাথে তৃণমূল কম্প্রোমাইজ করছে এই অভিযোগ নিয়ে বেরোয়, তাহলে আপনার বক্তব্য স্ট্যান্ড করে। ব্যক্তিগত স্বার্থের জন্য, সুবিধার জন্য বেরোচ্ছেন। 9 বছর ভোগ করে, ক্ষমতা ভোগ করে বেরোচ্ছেন। বাংলার মানুষ তো বোকা না। ক্ষমতা আমি আসছি দীপ্তিমান, আমি এক্ষুনি আসবো। আমার দেবাংশুর কাছে প্রশ্ন, 9 বছর ক্ষমতাটা ভোগ করা, ক্ষমতা দেওয়ার জন্য, ক্ষমতা দেওয়া হয়েছে তাকে যোগ্য মনে করা হয়েছে, তাই নয় কি? তাহলে আজকে ক্ষমতা ভোগ করাটা শুধু কেন উল্লেখ করা? না, আমি তো ওটাই বলছি, যারা মনে করছেন তৃণমূল কংগ্রেসের সাথে তাদের এখন আদর্শগত বা মতানৈক্য হচ্ছে। দীপ্তিমান আসছি, দীপ্তিমান আসবো। আমার কথা হচ্ছে সেই মানুষগুলোর আদর্শগত মতানৈক্য কি তৈরি হয়েছে ইলেকশনে? কেউ শুনতে পাবেন না, আসবো। সেটা হতে পারে না। দুজন বললে দর্শকরা শুনতে পাবেন না। দেবাংশু বাবুকে আগে কি করতে হবে? চুপ করতে হবে। নিশ্চয় দেবাংশু চুপ। এবার আমার আপনার কাছে প্রশ্ন, আপনি বারবার আদর্শের প্রসঙ্গ আমি তুলছেন। আগের প্রশ্নটার আগে উত্তর দিয়ে নি। আগের প্রশ্নটার উত্তর বলুন নিতে হবে। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস এজেন্ডা ভিত্তিতে দল। দুটো এজেন্ডা, এক হচ্ছে কংগ্রেস গুরুত্ব দিচ্ছিল না, 2 নম্বর হচ্ছে সিপিএম কে হটাতে হবে। সিপিএম কে যেই মুহূর্তে হটানো হয়েছে তারপরে থেকে তৃণমূল কংগ্রেস। দীপ্তিমান, আপনি তো বিজেপির প্রতিনিধি, তৃণমূলের এজেন্ডা ছেড়ে দিন না, তৃণমূল বুঝে নেবে। আমার একটু একটা সহজ প্রশ্নের উত্তর দিন দীপ্তিমান প্লিজ, একটু একটা সহজ প্রশ্নের আপনি একসঙ্গে উত্তর দিন। আমার প্রশ্নটা আপনি শুনুন, একসঙ্গে উত্তর দিন। আপনি বারবার আদর্শের কথা বলছেন। আপনাদের এই মুহূর্তে বাংলায় প্রধান রাজনৈতিক শত্রু তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল থেকে লোককে যখন নিয়ে গিয়ে আপনারা প্রাধান্য দেবেন এই নির্বাচনের আগে, কোন আদর্শটা আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন বাকিদের সামনে? প্রথম কথা এই যে আপনারা একটা জিনিস ভুল করছেন, আপনারা ব্যক্তিকে দেখছেন। আপনি কি জানেন যে বাল্মীকি যিনি আজকে, তিনি কে ছিলেন? তিনি রত্নাকর ছিলেন। এটাই হচ্ছে মতাদর্শের পার্থক্য। আমি সঞ্চালিকাকে বলবো এই পার্থক্যটুকু, মতাদর্শের পার্থক্যটুকু বোঝার চেষ্টা করবেন। বাল্মীকি একই ব্যক্তি, সিঙ্গেল একটি ব্যক্তি, কিন্তু মতাদর্শের ভিত্তিতে একজন ডাকাত আর একজন রামায়ণের রচয়িতা। পার্থক্যটা এই জায়গাটাতে, মতাদর্শটাই এই মানে আপনি বলছেন বিজেপিতে গিয়ে রামায়ণ রচয়িতা হয়ে যাবেন তৃণমূলের নেতারা? আমি আপনাকে বলছি রচয়িতা হয়ে যাবেন কিনা পরের প্রশ্ন। আপনি যে সন্দেহটা, আপনি যে প্রশ্নটা করলেন যে মতাদর্শের গুরুত্বটা কোথায়, মতাদর্শের গুরুত্বটা হচ্ছে ব্যক্তি একই। তিনি আগে রত্নাকর ছিলেন, পরবর্তীকালে বাল্মীকি হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা বুঝতে হবে। এই পার্থক্যটা যদি বুঝতে পারবেন তখনই হয়ে যাবে। সিপিএম এর আমল খুব খারাপ ছিল, কিন্তু সিপিএম এর একজন নেতাও জেলে যায়নি চুরি করে। কোন সিপিএম এর মুখ্যমন্ত্রীকে একজন চোরকে বাঁচাতে রাস্তায় নামতে হয়নি। আজকে তাহলে এখন একটা স্পষ্ট ব্যাপার পাওয়া গেল, বিজেপির প্রতিনিধি বসে বক্তব্য রাখছেন তৃণমূলের এজেন্ডা নিয়ে এবং সিপিএম এর নেতারা কতটা সৎ ছিলেন সেটা নিয়ে। আচ্ছা, এটাই কি 17% ভোট ট্রান্সফারের প্রাথমিক চুক্তি ছিল? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, আপনি বাল্মীকির সাথে উদাহরণ দিলেন, হাস্যকর লাগলো শুনতে। আমার বক্তব্য, বাল্মীকির টাইমে আইন আদালত ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যখন 2016 বিধানসভা ভোটের আগে তাদের পার্টি অফিস থেকে নারদার ভিডিও ফুটেজ প্রকাশ করলো, যেখানে আপনারা দেখালেন শঙ্কুদাস পান্ডাকে, আপনারা দেখালেন মুকুল রায়কে, আপনারা দেখালেন শুভেন্দু অধিকারীকে। দীপ্তিমান উত্তর দেবেন। দীপ্তিমান আগে প্রশ্নটা শুনুন, দর্শকরা শুনতে পাবে না দুজনে একসঙ্গে বলে। প্লিজ, আপনার কাছে আমি এক্ষুনি আসছি, শুধু প্রশ্নটা শেষ করতে দিন। দেবাংশু শেষ করো দ্রুত। আমি বলছি যে আপনি বাল্মীকির কথা বললেন, পরিবর্তনের কথা। আমার সহজ প্রশ্ন, এই বিজেপি তো 2016 সালে তাদের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ দেখিয়েছিল। এটা আপনাদের ইউটিউব অ্যাকাউন্টে এখনো পাওয়া যাবে। ওই ফুটেজে আপনারা যাদেরকে দেখিয়েছিলেন তাদের বিরুদ্ধেই আপনারা মেনলি আক্রমণ করেছিলেন সেই দিনের প্রেস মিট থেকে। আপনিও জানেন, জানি না সেদিন কোন দল করতেন। আজকের দিনে দাঁড়িয়ে তাদের মধ্যে তো 50% লোক আপনাদের দলে। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড বদলায়নি। আমরা ওই দিন যা বলেছিলাম, অপরাধ মিথ্যাচার একটা করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, আজও আমরা তাই বলছি। আপনাদের কি বক্তব্য পাল্টেছে? স্ট্যান্ড পাল্টেছে। আইন আইনের পথে চলবে, আইন আইনের পথেই চলবে, তাতে কোনো অসুবিধা হবে না। সেদিন তো তৃণমূল তাই বলেছিল, আইন আইনের পথে চলবে। অফিসারকে বাঁচানোর জন্য রাস্তায় নামবে, একজন পুলিশ অফিসারকে প্রোটেক্ট করার জন্য রাস্তায় নামবে, সেটা কোনো ইসের মধ্যে। আরে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনটাকে নিজের পরিবার মনে করেন। আমার পরিবারের উপরে আক্রমণ হলে আমি প্রথম পথে নামবো, আপনারা না নামতে পারেন। আমি সঞ্চালিকাকে বলবো ওনাকে থামান, কাইন্ডলি বলছি। হ্যাঁ, দেবাংশু চুপ, আপনি বলুন। ওনার দলের মুখপাত্র নাম কুণাল ঘোষ, তিনি বলেছিলেন যে সারদার টাকায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেসিফিক এই শব্দগুলো ব্যবহার করেছেন। আমি বলছি দেবাংশুকে যে আজকে সেই লোকটি কেমন করে আপনার দলের মুখপাত্র হয়,
যিনি তার দলের তিনি কোনো ক্ষমা চেয়েছেন, তাহলে হয় তিনি বিচার ব্যবস্থার প্রতি কোনো খারাপ মনোভাব ছিল অথবা অন্য কিছু ছিল, না হলে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে। এবার উত্তর দিই, বলুন তো, দুটো লাইনে কেন উত্তর দিই দাদা, আপনি তো মোটামুটি আপনারা স্পিচ দিয়ে দিয়েছেন, একটু উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আপনি যার কথা বললেন সেই ব্যক্তিটি তিনি কিন্তু দল কখনো ছাড়েননি, দলকে চাঁদা দিয়ে গেছেন, দল থেকে বেরিয়ে যাননি প্রথমত। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আপনি কুণাল ঘোষকে নিয়ে বক্তব্য রাখলেন। আমার বক্তব্য, কুণাল ঘোষের বক্তব্য সঠিক কি ভুল সেটা প্রমাণ করার দায়িত্ব তো দেশের সুপ্রিম কোর্ট, সিবিআই আর ইডিকে দিয়েছিল 2014-13 সাল থেকে। আপনারা 6টা বছরে একটা ফাইনাল চার্জশিট দিতে পারলেন না কেন? কেন এতদিন শোভন চট্টোপাধ্যায় আপনাদের কাছে কোট অ্যান্ড কোট তোয়ালে ছিল, আর সেই শোভন চট্টোপাধ্যায়কে যাকে তোয়ালে বলে ব্যঙ্গ করতেন, আজকে তিনি গোয়ালে চলে গিয়ে শুদ্ধ হয়ে গেলেন কি করে? আমাদের তো খুব সহজ প্রশ্ন দাদা, খুব সহজ। আমরা শুরুতেই অনুষ্ঠানের নামই দিয়েছি ভোটে গরম বাংলা। সে গরম কোন পর্যায়ে পৌঁছচ্ছে উত্তাপ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই ডিবেটে আবার ফিরবো, কিন্তু তার মধ্যে একটা ছোট ইনফরমেশন যা সকাল থেকে আপনাদের সামনে দিচ্ছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু বিশেষভাবে উদ্বিগ্ন, এবং সূত্র বলছে জেলা শাসক আর পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। সোমরাজ আমাদের প্রতিনিধি আরো আপডেট দিতে পারবে। সোমরাজ, এটা রাজ্যের আগামী কয়েক মাসের নির্বাচনের আগে কমিশনের তরফ থেকে যদি এই উদ্বেগটা সামনে আসে, তাহলে তার রাজনৈতিক ইমপ্লিকেশন কি হতে পারে? দেখো, রাজনৈতিক একটা প্রভাব তো থাকবেই, কিন্তু আজকে ডিএম এবং এসপিদের সঙ্গে যে বৈঠক করেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন, এবং সেখানে পরোক্ষভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার কারণটা হলো, প্রথমত ডিএম এসপিদের বলেছেন, আজকে যেখানে 14টি জেলার ডিএম এসপিদের সঙ্গে বৈঠক করেন, সেই বৈঠকে প্রথমেই বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে নজর দিতে, এবং শুধু তাই নয়, বৈঠকে বলা হয়েছে যে এখন থেকে যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনা কি ঘটছে এবং তার নিরিখে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটিও যেন নির্বাচন কমিশনকে সবসময় জানানো হয়। দেখো, মূলত যে আজকে 14টি জেলার ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকের একটা জায়গায় ছিল আইন শৃঙ্খলা প্রসঙ্গ। অবশ্যই সেই আইন শৃঙ্খলা প্রসঙ্গের পাশাপাশি যেহেতু কোভিড পরিস্থিতিতে ভোট হবে, তাই আজকে যখন বৈঠক হয়, সেই বৈঠক চলাকালীন সময় বিহারের সিইওকে ভিডিও কনফারেন্সে ধরা হয়। ভিডিও কনফারেন্সে ধরিয়ে মূলত বিহারে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন মডেলকে যাতে এ রাজ্যেও করা যায়, সেই বিষয় নিয়ে ডিএম এসপিদের বলা হয় যাতে এই বিহারের নির্বাচনের মডেল যাতে ফলো করা হয়, কারণ কোভিড পরিস্থিতিতে ভোট হবে। আজকের বৈঠকে ডিএম এসপিদের বৈঠকে স্বাস্থ্য সচিবও উপস্থিত ছিলেন। অর্থাৎ আজকের এই বৈঠক একদিকে যেমন কোভিড পরিস্থিতিতে কিভাবে ভোট সেটি আলোচনা হয়, তেমনি অন্যদিকে রাজ্যের যে সার্বিক আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএম এসপিদের আরও সতর্ক থাকা, বিশেষত যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনা কি ঘটলো, সেই পরিপ্রেক্ষিতে ডিএম এবং এসপি কি পদক্ষেপ নিল নির্বাচন কমিশনকে তা জানানো। অর্থাৎ ভোটের আগে থেকেই, দেখো এত আগে থেকে ভোট নিশ্চয়ই, এবং সবথেকে তাৎপর্যপূর্ণ যে বাংলায় ভোটের জন্য ডিএম এসপিদের ইনস্ট্রাকশন আসছে কমিশনের তরফে যে বিহারের মতো ভোট করতে হবে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, শুনুন। নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হোক। এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে কিছু অ্যাডভান্স মেজার না নিলে, ঠিক সময় সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট না হলে এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয়। কারণ এখানে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো প্রতিবাদ, যে কোনো সরকারের সমালোচনায় হিংস্রভাবে তৃণমূল কংগ্রেস তাদের লোকজনকে দিয়ে পুলিশের সহযোগিতায় আক্রমণ করাচ্ছে। পুলিশের যে ভূমিকা, সেটা তো মানুষ দেখেছেন। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এরম কোনো নির্দিষ্ট তথ্য কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে নেই। যেটা হয়েছে, যেটা একটা রুটিন প্রিভিউ হয়, সেইটা হয়েছে। তার কারণ ইলেকশন কমিশন তো শুধু পশ্চিমবঙ্গ দেখেন না, উত্তরপ্রদেশের খবরও তার কাছে থাকে, গুজরাটের খবরও থাকে, দিল্লির খবরও থাকে। হঠাৎ পশ্চিমবঙ্গে এসে হঠাৎ কিছু দেখছেন, এরম কোনো ঘটনা ঘটছে না। আর এই কোভিড পরিস্থিতি, তার সঙ্গে সার্বিক পরিস্থিতি দেখে ঠিক কিভাবে করা যায়, সেটাই তারা খতিয়ে দেখেছেন বলে আমাদের কাছে খবর। আজ দিনের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, 3 আইপিএস যাদেরকে আগে ডেপুটেশনের জন্য তলব করেছিল কেন্দ্র, আজ আরো একবার সে বিষয়ে নতুন তথ্য